হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের টপিকস আজকে আমাদের টপিকস, কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এই বিষয়টি নিয়ে। আচ্ছা বয়েজ, গতদিন আমরা আলোচনা করেছিলাম কার্নোর বিভিন্ন চক্র নিয়ে। কার্নোর আহ, চক্রের বিভিন্ন অংশের কৃতকাজ নিয়ে। আশা করছি তোমাদের ওই বিষয়টি মনে আছে ওই বিষয়টি মনে আছে আশা করি। আচ্ছা, এখন তোমাদের এই বিষয়টা নিয়েই আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা, এই বিষয়টি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে গত দিনের আমাদের এই কার্নো চক্রটি লাগবে বলে আমরা একটু পাশে এঁকে রেখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন এটার কিছুটা প্রয়োগ আমরা করব। আচ্ছা, এটার আরেকটু রিমাইন্ডার তোমাদের দিয়ে নিই। সেটা হচ্ছে এই Q1 মানে হচ্ছে গৃহীত তাপ, T1 মানে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, Q1 মানে হচ্ছে গৃহীত তাপ, Q2 মানে হচ্ছে বর্জিত তাপ, T1 মানে হচ্ছে, সরি এটা T2 হবে, T2 মানে হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা বা সিঙ্কের তাপমাত্রা। ধাপগুলো আশা করছি মনে আছে। সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রসারণ প্রক্রিয়া, সমষ্ণ সংকোচন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া করে সে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে। আমরা মেনলি এখানে কার্নো ইঞ্জিনের দক্ষতা বলতে এই যে ইঞ্জিনটা আমরা আলোচনা করেছিলাম বা চক্রটা আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে তার দক্ষতাটা আমরা আলোচনা করব। তাহলে দক্ষতা বিষয়টা আসলে কি, দক্ষতা জিনিসটা কি, অর্থাৎ কোনো জিনিসের পক্ষে তো 100% কাজ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কতটুকু সে কাজ করছে, এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে দক্ষতা, বা সহজ কথায় কর্ম দক্ষতা। ঠিক আছে। আচ্ছা, যদিও আমরা বলে নিয়েছি যে কার্নো ইঞ্জিনের দক্ষতা প্রায় 100%, কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা কোনো ইঞ্জিন নিয়ে কাজ করতে যাই তখন তার দক্ষতা কিন্তু আমরা 100% পাবো না। তাহলে সেই দক্ষতা কতটুকু পাবো, বা সেই দক্ষতা পাওয়ার ফর্মুলা কি, বা সেই দক্ষতাটাই বা কি, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। এবং সেখান থেকে আমরা ফর্মুলা পাবো, সেই ফর্মুলা দিয়ে গুলা আমরা লেখার চেষ্টা করব, এবং সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা একটা ছোট্ট ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে বয়েজ? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এই টপিকসটি। আচ্ছা বয়স, তোমাদের এই ক্লাস এবং তারপরের ক্লাসে আমরা এনট্রপি আলোচনা করব। এই এনট্রপি আলোচনা করার সাথে সাথেই কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্টের ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা দুটো ক্লাস সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো বয়স, তোমরা আমাদের সাথেই থাকো, আমাদের ক্লাসগুলো ফলো করো, যাতে তোমাদের ভবিষ্যতে চ্যাপ্টারগুলো বা অঙ্ক বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে বয়েজ আমরা শুরু করছি কার্নোর ইঞ্জিনের দক্ষতা। তো আমরা ফার্স্ট পেপার থেকেই জানি যে দক্ষতাকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়, ইটালিক গ্রিক ওয়ার্ড ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ইটা ইকুয়াল টু কত লিখতে পারি, বা কার্নোর ইঞ্জিনের দক্ষতা জিনিসটা কি, দক্ষতা হচ্ছে কার্যে রূপান্তরিত তাপ এবং গৃহীত তাপের অনুপাত। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতার ডেফিনেশন হচ্ছে কার্যে রূপান্তরিত তাপ এবং গৃহীত তাপের অনুপাতকে বলা হবে হচ্ছে কার্নোর ইঞ্জিনের দক্ষতা। তাহলে আমরা এটা লিখে ফেলি, কার্যে রূপান্তরিত ঋত তাপ ডিভাইডেড বাই তাপ উৎস হতে শোষিত বা গৃহীত তাপ। তাপ উৎস হতে শোষিত বা গৃহীত তাপ। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে গৃহীত তাপ কত ছিল, গৃহীত তাপ ছিল হচ্ছে Q1। আর বয়স, তোমাদের আগের লেকচার যদি মনে থাকে, আমরা কার্য রূপান্তরিত তাপ কত পেয়েছিলাম। আচ্ছা, এখন দেখো সে Q1 তাপ গ্রহণ করছে আর Q2 তাপ বর্জন করছে, তার মানে এখানে কিছুটা তাপ কার্যে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, সেই যে তাপটি কার্যে রূপান্তরিত হয়েছে সেটাই হচ্ছে কার্যে রূপান্তরিত তাপ। তাহলে কতটুকু কার্যে রূপান্তরিত হয়েছে বয়স, তোমাদের আশা করি মনে আছে, Q1
মাইনাস কিউ টু তাপ, আর এটাকে আমরা বলছি কি কার্যে রূপান্তরিত তাপ। আশা করছি মনে আছে। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু কার্যে রূপান্তরিত তাপ, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ বাই কিউ ওয়ান। আবার আমরা এই ডাব্লিউকে কি লিখতে পারি, ডাব্লিউকে আমরা লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। ওকে, আচ্ছা, আশা করছি তোমরা এটুকু লিখে নিয়েছো। আমি এটুকু একটু মুছে ফেলবো আমার লেখার পরবর্তী লেখার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ইটা ইকুয়াল টু কি লিখতে পারি, ইটা ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা যদি এটাকে ভাঙিয়ে দিই, কিউ ওয়ান ডিভাইড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। এই হচ্ছে দক্ষতা। কিন্তু একটা বিষয় তোমরা জানো, আমরা দক্ষতাকে সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করে থাকি, অর্থাৎ সে শতকরা কতটুকু কার্যে রূপান্তরিত হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তাই এটাকে আমরা আসলে যখন সূত্র প্রয়োগ করব তখন এটাকে আমরা লিখবো এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ টু বাই হচ্ছে কিউ ওয়ান ইন্টু 100%। এই হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল ফর্মুলা। ঠিক আছে, এইটা নিয়েই আমরা সাধারণত কর্মদক্ষতার অঙ্কগুলো করে থাকি। কর্মদক্ষতার এই টপিকস থেকে আমরা আরো কিছু ফর্মুলা পাবো। আমি আগে ফর্মুলা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এইখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে যাব। আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100%। তোমাদের মনে অনেকের মনেই কোশ্চেন যাচ্ছে এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, এটাও লিখতে পারি, আমরা এটাও লিখতে পারি। এটা হচ্ছে তাপ দিয়ে, এটা হচ্ছে তাপমাত্রা দিয়ে, দুটোই আমাদের কর্মদক্ষতার সূত্র। কিন্তু এটা তো আমরা পেয়ে গেলাম ডেফিনেশন অনুযায়ী বাই ডেফিনেশন, বাট এটা আমরা কিভাবে পেলাম? সকলের মনেই কোশ্চেন জেগেছে যে এটা আমরা কিভাবে পেলাম। তাহলে আমরা এটা কিভাবে আসলো সেটার ব্যাখ্যাতেই আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। এটা আমরা কিভাবে পেলাম এখন ব্যাখ্যা করব, এই সূত্রটাতে আমরা কিভাবে আসলাম। ঠিক আছে, দেখো আমাদের এটা ইকুয়াল টু কি লিখেছিলাম, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু 100%। ওকে, তাহলে কিউ টু বাই কিউ ওয়ান এটাকে আমরা কি লিখতে পারি, কিউ টু মানে কোন অংশে, 3 নম্বর অংশে। আর 3 নম্বর অংশের কৃত কাজকে আমরা কি বলেছিলাম, W3। এই যে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ার কৃত কাজটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, W3। তাহলে এখান থেকে আমি লিখছি W3। আর Q1 মানে কোনটা, প্রথম অংশের, অর্থাৎ আমরা এটা পেতে পারি হচ্ছে সমষ্ণ প্রসারণ অর্থাৎ অংশের কৃত কাজ অর্থাৎ W1। ওকে বয়েজ, আচ্ছা, দেন W ইকুয়াল টু সমস্ত প্রসারণ বলো বা সমস্ত সংকোচন বলো, এখান থেকে আমরা ফর্মুলা কি পেয়েছি, NRT। বা আমরা যেহেতু থিওরিটিক্যাল বিষয়গুলো যখন আলোচনা করি তখন আমরা সাধারণত একমল গ্যাস নিয়ে আলোচনা করি, তাই RT লিখতে পারি। আর W3 অংশে তাপমাত্রা কোনটা, W3, অর্থাৎ সমস্ত সংকোচন অংশে তাপমাত্রা হচ্ছে T2, তাই এখানে আমরা লিখতে পারি T2। আর লন কি লিখতে পারি বলতো, এখানে এই সমস্ত সংকোচন অংশ সি থেকে ডি পর্যন্ত, তো তাহলে আমাদের এখানে আয়তনটা কত হবে, V3 ডিভাইড বাই, আলটিমেটলি হওয়ার কথা V4 ডিভাইড বাই V3, কিন্তু আমরা জানি কি এখানে একটা মাইনাস থাকে, সেই মাইনাসটাকে আমরা রিডিউস করার জন্য ওই পরের আগেরটা ডিভাইড বাই পরের আয়তন করছি। হ্যাঁ, নর্মালি হওয়ার কথা, এটা হওয়ার কথা মাইনাস, মাইনাস লিখলে আমরা সাধারণত V4 ডিভাইড বাই V3 লেখার কথা, কিন্তু আমরা মাইনাসটাকে রিডিউস করে দিয়ে আমরা কি লিখছি, V3 ডিভাইডেড বাই V4। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে V3 ডিভাইড বাই V4। ওকে, আচ্ছা, দেন আবার W1 অংশে কি, W1 অংশে আমরা কি পেয়েছি, আর T1। W1 অংশের ক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে T1 লন
এখান থেকে আমরা কি পাই V2 বাই V1, V2 বাই হচ্ছে V1। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এটা গেল W3 W1 অংশ, অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন এবং সমষ্ণ প্রসারণ এবং সমষ্ণ সংকোচন অংশের ব্যাপারটা। এরপর যদি আমরা এই জিনিসটাকে রুদ্ধতাপীয় অংশ নিয়ে আলোচনা করি, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ এবং রুদ্ধতাপীয় সংকোচন অংশ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা কি পেতে পারি? আচ্ছা, এটাকে তোমরা একটু একটা সমীকরণ দিয়ে লিখে দাও। ধরো যে এটার নাম দাও হচ্ছে সমীকরণ 1। আমি পুরোটাই মুছে ফেলবো, তোমরা এই Q2 বাই Q1 ইকুয়াল টু, আচ্ছা প্রয়োজনে এটা কেটে দাও, আর কেটে দাও, আর কেটে দিয়ে তোমরা এখানে লিখে রাখো হচ্ছে T2 T1, আর এখানে লিখে রাখো ln V3 বাই V4 ডিভাইডেড বাই ln V2 ডিভাইড বাই V1। তাহলে এটা Q2 বাই Q1, এটাকে লিখে রাখো 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এটা লিখে ফেলেছো। আমি তাহলে একটু মুছে ফেলবো, আশা করছি লিখে ফেলেছো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ এবং লিখে ফেলেছো। ওকে, তাহলে আমি এইটা সবই মুছে ফেলবো এবার, শুধু লাস্টের লাইনটা রাখছি। তাহলে আবার রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুদ্ধতাপীয় এইটা, আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় লেগ। রুদ্ধতাপীয় ক্ষেত্রে দেখো, আমরা যদি T1 এর পার্টটা নিয়ে আলোচনা করতে চাই, T1 রুদ্ধতাপীয় ক্ষেত্রে এটা হচ্ছে T1 এর পার্ট। T1 এর পার্টের ক্ষেত্রে দেখো আয়তন কত, V3 V2 আর হচ্ছে V3। এটা রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে ফার্স্টে তাপমাত্রা হচ্ছে T1, এই বিন্দুর জন্য তাপমাত্রা T1, আবার এই বিন্দুর জন্য তাপমাত্রা হচ্ছে T2। এই বিন্দুর জন্য তাপমাত্রা T1, এই বিন্দুর জন্য তাপমাত্রা হচ্ছে T2। তাহলে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক সূচক সম্পর্কে রেখাটা আমরা লিখে ফেলি। বিসি এর ক্ষেত্রে প্রথমে হচ্ছে বিসি এর ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, বিসি অংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে T1 V2 গামা মাইনাস 1 ইকুয়াল টু, আমরা আবার লিখতে পারি T2 V3 গামা মাইনাস 1। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিই বিসি এর ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে রাখি ইকুয়েশন 2। আবার দেখো রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কোথা থেকে কোথায়, ডি থেকে এ। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে ডি থেকে এ। তাহলে ডি থেকে এ তে যদি আমি যাই রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে এখানে আমি প্রথমে পাচ্ছি হচ্ছে T2। আচ্ছা, এখানে আগে পরে যেহেতু দুটো ইকুয়াল হয়, আগে পরে লিখলেও কোনো প্রবলেম নেই, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে T1। তাহলে রুদ্ধতাপীয় এটার ক্ষেত্রে T1 এর সাথে কি, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে T1 এর সাথে আছে কি V1, তাহলে V1 গামা মাইনাস 1, আর T2 এর সাথে আছে কোনটা, V4। তাহলে T2 V4 গামা মাইনাস 1, এটাকে তুমি লিখে রাখতে পারো আর DA এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পেলাম 3। ওকে, আচ্ছা এই ইকুয়েশনটা আমি মুছে দিচ্ছি, এই ইকুয়েশনটাও আমি মুছে ফেলছি। এটা আশা করছি তোমরা লিখে রেখেছো 1 নম্বর ইকুয়েশন হিসেবে, এটা আমি মুছে দিলাম। নেক্সট আমরা চলে যাই হচ্ছে এটা ভাগ করে ফেলি, 2/3 ডিভাইডেড বাই 3 যদি আমরা করি, তাহলে দেখো আমি কি লিখতে পারি, T1 V2 গামা মাইনাস 1 ডিভাইড বাই T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে T2 V3 গামা মাইনাস 1 ডিভাইড বাই আমি লিখতে পারি হচ্ছে T2 V4 গামা মাইনাস 1। ওকে, আচ্ছা আশা করছি এটা লিখে ফেলেছো। আমি আবার এই দুটো মুছে দিচ্ছি। দেখো এখান থেকে আমি কি পাই, T1 কাটা V1 বাই এখান থেকে আমি লিখতে পারি V2 বাই V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু V3 বাই হচ্ছে V4 গামা মাইনাস 1। আবার পাওয়ার যদি দুটাই সেম পাওয়ার, এর কারণে দুটো সেম পাওয়ার হওয়ার কারণে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে
V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই হচ্ছে V4। আবার দেখো দুই সাইডে যদি আমি লন নিয়ে নিই তাহলে আমি কি লিখতে পারি V2 বাই V1 ইকুয়াল টু লন V3 বাই হচ্ছে V4। ওকে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা এই জিনিসটাই আমরা এটি সমীকরণ 1 এ বসি, ঠিক আছে। আচ্ছা সমীকরণ 1 এ আমি কি পেয়েছিলাম, আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু V3 বাই V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখান থেকে যেহেতু সেম পাওয়ারটা এই দুটাকে আমরা কি ইকুয়াল আকারে লিখে ফেলতে পারি, অর্থাৎ V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই হচ্ছে V4। আচ্ছা এই দুই সাইডে যদি আমরা লন নিয়ে নিই, লন V2 বাই V1 ইকুয়াল টু লন V3 বাই V4। আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই, আমি ইকুয়েশন 1টা আবার লিখে ফেলছি। ইকুয়েশন 1টা যদি আমরা আবার লিখি তাহলে আমরা পেতে পারি Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1। এটা আমরা পেয়েছিলাম লন V3 বাই হচ্ছে V4। আবার এখানে পেয়েছিলাম লন V2 বাই হচ্ছে V1। এটা ছিল আমাদের ইকুয়েশন 1। আবার আমরা দেখতে পাচ্ছি এটাকে তুমি যদি ইকুয়েশন 4 দিয়ে রাখো, ইকুয়েশন 4 থেকে আমরা দেখতে পাচ্ছি লন V2 বাই V1 এবং লন V3 ইকুয়াল টু হচ্ছে লন V3 বাই V4, অর্থাৎ এই দুইটা হচ্ছে সমান। এই দুটো সমান হওয়ার কারণে আমরা কি করতে পারি দেখো তো, এই দুটো যদি সমান হয়, এই দুটো সমান হওয়ার কারণে আমরা এই দুটাকে কাটাকাটি করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এই দুটোকে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পেরেছো, এইটা ইকুয়াল টু এটা পেয়েছি আমরা আগে থেকে, আর এটা ছিল আমাদের ইকুয়েশন 1। সো যেহেতু লন V2 বাই V1 ইকুয়াল টু লন V3 বাই V4 হয়ে যায়, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটা তো এক হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি উই ক্যান রাইট Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1। ওকে, তাহলে এটা আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলাটাও ম্যাথ করার জন্য আমাদের প্রয়োজন। এই ফর্মুলাটাকে একটু বোল্ড করে রেখে দাও। এটাও অনেক সময় দেখা যাচ্ছে উৎসের তাপমাত্রা, উৎসের তাপ মানে গৃহীত তাপ, বর্জিত তাপ দেওয়া থাকে, উৎসের তাপমাত্রা দেওয়া থাকে, তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলে, তখন সেই T2 এর মানটা বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমরা পাবো, আমরা দেখবো আশা করছি। তো এটা একটু ভালো করে বোল্ড করে রেখে দাও। এখন এটা কেন আসলো, এটা কেন দরকার, আমরা দেখো কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কত পেয়েছিলাম, 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। বলেছিলাম যে এর থেকে আমি এখান থেকে দেখো Q2 বাই Q1 ইকুয়াল টু কি লিখতে পারি, T2 বাই T1। সো আমরা এই কর্মদক্ষতাটাকে লিখতে পারি বা দক্ষতাটাকে লিখতে পারি T2 বাই T1 ইন্টু 100%। একটা হচ্ছে তাপ দিয়ে আর একটা হচ্ছে তাপমাত্রা দিয়ে। যখন উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আগে আমি এই ফর্মুলাটা আগেই আমি লিখেছিলাম, জাস্ট এই ফর্মুলাটা কিভাবে আসলো, কেন আসলো, এই কোশ্চেনে আনসার দেওয়ার জন্য আমি বিষয়টাকে ব্যাখ্যা করে লিখে দেব। তাহলে আশা করছি বুঝতে পারছো। এই তিনটা ফর্মুলাকে আমি বক্সের মধ্যে রেখেছি। তিনটা ফর্মুলাই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট কথা হচ্ছে কার্নোট ইঞ্জিনের দক্ষতা টপিক্সটা সৃজনশীলের জন্য অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা এই টপিক্সের ফর্মুলাগুলো খুব ভালো করে শিখে ফেলবো, ঠিক আছে। আগের দিনের ওই চক্র সহ এই কর্মদক্ষতা, এই টপিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বয়েজ আমি তোমাদেরকে দুইটা অনুধাবনমূলক কোশ্চেন হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমি টোটালটা মুছে ফেলছি। আশা করছি তোমরা বুঝে গিয়েছো। এই যে টপিকসগুলো পড়লাম, এই টপিকস থেকে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি। এই টপিকস থেকে দুটো হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 1 Q1। কোশ্চেন 1 হচ্ছে কার্নোট ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা 100% হওয়া
হওয়া কখনোই সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইতে সলভ করে দেওয়া আছে, না পারলে কোয়েশ্চেন করবা কমেন্টসে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, কিউ টু কোয়েশ্চেন টু, অনুধাবনমূলক কোয়েশ্চেন এগুলো। তাপগ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে দক্ষতা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা কর। আশা করছি তোমরা কোশ্চেন দুটো দেখতে পাচ্ছ। এই কোশ্চেন দুটো তোমাদের হোমওয়ার্ক অ্যাজ এ অনুধাবনমূলক কোশ্চেন। আমি হিন্টস তো দিয়ে দিচ্ছি। হিন্টস কোত্থেকে যাব? ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এই দুইটার কোশ্চেনেরই আনসার আমরা করতে পারবো এই ফর্মুলা থেকে। ঠিক আছে, আমি হিন্টস দিয়ে দিলাম, তোমরা এটা লিখে ছবি তুলে কমেন্টসে পাঠাবে। তোমরা এটা লিখে, নিজেরা লিখে ছবি তুলে কমেন্টসে পাঠাবে এই হোমওয়ার্কটি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের নেক্সট টপিকসে চলে যাই। আমাদের নেক্সট টপিকসের নাম হচ্ছে তাপীয় ইঞ্জিন কাকে বলে। তাপীয় ইঞ্জিন কাকে বলে, তাপীয় ইঞ্জিন জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা মুছে ফেললাম। তাপীয় ইঞ্জিনটা কি? যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় সেই ধরনের যন্ত্রকে বলা হয় হচ্ছে তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন, এগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। যে যন্ত্রের সাহায্যে তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেই যন্ত্রকে বলা হয় তাপীয় ইঞ্জিন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো তাপীয় ইঞ্জিন কোনগুলো? এই যে গাড়িগুলো আমরা চালাই এগুলো সবই হচ্ছে তাপীয় ইঞ্জিন, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, অর্থাৎ যেগুলো দ্বারা আমরা গাড়ি চালাই সেই ইঞ্জিনকে বলা হয় হচ্ছে তাপীয় ইঞ্জিন। ঠিক আছে, এটা ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা তোমরা ভালো করে পড়ে ফেলবা। এরপর আসো রেফ্রিজারেটর নিয়ে আমি একটু কথা বলছি। রেফ্রিজারেটর কাকে বলে? রেফ্রিজারেটর নিয়ে আমি একটু কথা বলবো। রেফ্রিজারেটর মনে রাখবে, রেফ্রিজারেটর হচ্ছে তাপ ইঞ্জিনের বিপরীত প্রক্রিয়া। তাপ ইঞ্জিনে আমরা কি করেছিলাম একটু আগে আমি ডেফিনেশনে বললাম, তাপ ইঞ্জিনে হচ্ছে আমরা তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করেছি। ঠিক আছে, তাহলে রেফ্রিজারেটরে কি হবে? রেফ্রিজারেটরে হবে হচ্ছে এর বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, তাপ ইঞ্জিনে আমরা কি করেছি? আচ্ছা, সাধারণত তাপ কি করে? সাধারণত তাপ ইঞ্জিন কি করে? উচ্চ তাপমাত্রার বস্তু হতে বা উচ্চ তাপমাত্রার উৎস হতে নিম্ন তাপমাত্রার উৎসে তাপের স্থানান্তর করে। কিন্তু রেফ্রিজারেটরে কি হবে? রেফ্রিজারেটরে হবে হচ্ছে ভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ নিম্ন তাপমাত্রার সিঙ্ক বা তাপগ্রাহক হতে উচ্চ তাপমাত্রার উৎসের দিকে তাপের প্রবাহ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার বলছি, রেফ্রিজারেটরে কি কাজ হচ্ছে? রেফ্রিজারেটরে হচ্ছে নিম্ন তাপমাত্রার সিঙ্ক বা তাপ গ্রাহক হতে উচ্চ তাপমাত্রার উৎসের দিকে তাপের স্থানান্তর হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রেফ্রিজারেটর, অর্থাৎ তাপ ইঞ্জিনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। কিন্তু দেখো, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তোমাদের যদি মনে থাকে, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা পড়েছিলাম বাইরের কোনো শক্তির সাহায্য, ক্লসিয়াসের বিবৃতি আমরা কি দেখেছি? বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে
উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তাহলে রেফ্রিজারেটরে কি হচ্ছে, রেফ্রিজারেটরে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর হচ্ছে। আবার ক্লসিয়াসের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলা হচ্ছে বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতি রেখে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তাহলে অবশ্যই এখানে একটা বাইরের শক্তির প্রয়োগ রয়েছে। তাহলে এই বাইরের শক্তির প্রয়োগটা কি, বাইরের শক্তিটা কি? রেফ্রিজারেটরের ক্ষেত্রে সেই বাইরের শক্তিটাকেই আমরা সাধারণত বলে থাকি কার্যকৃত সহগ। রেফ্রিজারেটরের ক্ষেত্রে এখানে যে বাইরের শক্তির সাহায্য লাগছে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কার্যকৃত সহগ। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিকস হচ্ছে কার্যকৃত সহগ। রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ, ঠিক আছে, এটা আমাদের নেক্সট টপিকস। আচ্ছা দেখো, তাহলে এই কার্যকৃত সহগটাকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছে কে দ্বারা? এই কার্যকৃত সহগকে আমরা প্রকাশ করি হচ্ছে কে দ্বারা? এই কেটা কি? রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ, রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ এবং এবং কৃতকাজের এজেন্ট কর্তৃক বা এজেন্ট কর্তৃক কৃতকাজের অনুপাত। অর্থাৎ রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ এবং এজেন্ট কর্তৃক বা আমাদের যে কার্যনির্বাহী বস্তু ছিল সেই কার্যনির্বাহী বস্তু কর্তৃক কৃতকাজের যে অনুপাত, এটাকেই বলা হয় হচ্ছে রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো বা একটু মনে করে দেখো, রেফ্রিজারেটর হতে অপসারিত তাপ, রেফ্রিজারেটর এখানে সিস্টেম, রেফ্রিজারেটর এখানে সিস্টেম, তাহলে সিস্টেম থেকে অপসারিত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রেফ্রিজারেটর হতে অপসারিত তাপকে আমরা প্রকাশ করি হচ্ছে Q2 দ্বারা। সিস্টেম হতে অপসারিত তাপকে, আগের যে ছবিটা, ওই যে কাণ্ডচক্রের যে ছবি, ওখান থেকে অপসারিত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? Q2 দ্বারা। আচ্ছা, আর কৃতকাজের অনুপাত, অর্থাৎ এখানে যদি আমরা কৃতকাজটা কত পেয়েছি? কৃতকাজটা পেয়েছি হচ্ছে W। ওকে, আচ্ছা, এখন আবার একটু খেয়াল করে দেখো, এখানে Q2 নিলাম আমরা, আর W ইকুয়াল আমাদের কি ছিল? W ইকুয়াল আমাদের ছিল কৃতকাজ Q1 মাইনাস Q2, অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপের পার্থক্যকে সিস্টেমের কৃতকাজ বলা হয়। গৃহীত তাপ এবং বর্জিত তাপের পার্থক্যকে সিস্টেমের কৃতকাজ বলা হয়। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন W বা কৃতকাজের ডেফিনেশনকে আমরা কি লিখতে পারি? Q1 মাইনাস Q2। এই হচ্ছে আমাদের রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ। এটা অনেক সময় আমাদের সৃজনশীলের 3 নাম্বার কোশ্চেন হিসেবে দিয়ে দেয়, বা অনেক সময় অনেক ক্ষেত্রেই হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেন হিসেবে এটা প্রয়োজন পড়ে। অর্থাৎ এটাকে আমি বক্স করে রাখছি, দুটাই আমাদের ফর্মুলা, এটাও আমাদের হচ্ছে ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে বয়েজ? তাহলে এই দুটো ফর্মুলা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যেন আমাদের ভুল না হয়। তাহলে আমরা আমাদের টপিকস রেফ্রিজারেটরের পর্যন্তই মোটামুটি আজকে শেষ। নেক্সট ক্লাসে আমরা এনট্রপি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনট্রপি। তাহলে আজকে যে ফর্মুলাগুলো আমরা শিখলাম সেগুলো আমি একটি সিরিয়ালি লিখে ফেলি। আজকের ফর্মুলা সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের আমরা শিখেছি কর্মদক্ষতা, এইটা ইকুয়াল টু কি শিখেছি? 1 মাইনাস Q এর আগে লিখি Q2 বাই Q1
ইন্টু 100%। আজকে আমরা শিখেছি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। আজকে আমরা শিখেছি হচ্ছে Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1 এই ফর্মুলাটি, এবং আমরা আজকে শিখেছি কার্যকৃত সহগ K ইকুয়াল টু Q2 বাই W, বা এটাকে আমরা লিখতে পারি K ইকুয়াল টু Q2 ডিভাইড বাই Q1 মাইনাস Q2। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রাপ্ত সূত্রাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, ক্রিয়েটিভ কোয়েশ্চেন করার জন্য এই ফর্মুলা সবগুলোই আমাদের খুবই প্রয়োজনীয়। তাহলে আজকের মতো তোমরা তাহলে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের এনট্রপি ক্লাস নিয়ে। তাহলে ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।